বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি রাজিয়া সুলতানা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয় থেকে অধ্যায় নম্বর 7 উৎপাদন ব্যয় হিসাব নিয়ে আলোচনা করব। উৎপাদন ব্যয় হিসাবের যে চ্যাপ্টারটা আছে 7 নম্বর অধ্যায়ে, এই চ্যাপ্টারটা মূলত দুইটা অনুচ্ছেদে বিভক্ত। অনুচ্ছেদ কতে আছে উৎপাদন ব্যয় বিবরণী, আর অনুচ্ছেদ খতে আছে বেতন ও মজুরি। আজকে আমাদের আলোচনার বিষয় অনুচ্ছেদ ক, উৎপাদন ব্যয় বিবরণী। তো শুরুতেই আমরা উৎপাদন ব্যয় বিবরণীতে যাওয়ার আগে উৎপাদন ব্যয় হিসাবটা কি এটা একটু জেনে নিই। আমরা জানি হিসাব বিজ্ঞানের যে শাখায় কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বা সেবার মোট ব্যয় এবং একক প্রতি ব্যয় নির্ধারণ, ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয়ের শ্রেণীবিন্যাস এবং ব্যবস্থাপনার প্রয়োজন অনুযায়ী বা চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করাকে উৎপাদন ব্যয় হিসাব বা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলা হয়। আমি আবারও বলতেছি যে হিসাবের যে শাখায় বা হিসাব বিজ্ঞানের যে শাখায় কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত দ্রব্য বা সেবার মোট ব্যয় এবং একক প্রতি ব্যয় নির্ধারণ করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, ব্যয়ের শ্রেণীবিন্যাস করা হয় এবং ব্যবস্থাপনাকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়, তাকে উৎপাদন ব্যয় হিসাব বা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলা হয়। উৎপাদন ব্যয় হিসাবে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানে উৎপাদন ক্ষেত্রে মোট ব্যয়কে শ্রেণীবিন্যাস করা হয় বা শ্রেণী বিভাগ করা হয় এবং ব্যয়কে কাম্য স্তরে রাখার জন্য ব্যয়টাকে নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ উৎপাদন ব্যয় হিসাবের মূল উদ্দেশ্য হলো খরচ বা ব্যয়টাকে সর্বনিম্ন পর্যায়ে রাখা এবং মুনাফাটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। তো উৎপাদন ব্যয় বিবরণীর বা উৎপাদন ব্যয়ের কিছু উদ্দেশ্য আছে, আমরা একটু সংক্ষেপ আকারে জেনে নিই। উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্যগুলো কি একটু জেনে নিই আমরা। পরবর্তীতে আমাদের হয়তো এখানে তোমাদের থিওরিক্যাল বিষয়গুলো লিখতে হবে না, তো অনেক সময় এমসিকিউতে বা শর্ট কোশ্চেন যেখানে আছে সেখানে হয়তো থাকতে পারে দু একটা প্রশ্ন, অথবা এর পরবর্তী ধাপে যখন যাবা তখন এই বিষয়টা কিন্তু বা এই চ্যাপ্টারটা কিন্তু অনেক কাজে লাগবে। তো এই ক্ষেত্রে কিছু উদ্দেশ্য আমরা দেখি। 1 নম্বর, ব্যয় নির্ধারণ করা, ব্যয় লিপিবদ্ধকরণ, ব্যয় নিয়ন্ত্রণ। যে কথাটা আমি একটু বলে আসছি শুরুতেই, সেই বিষয়গুলোই হলো এর উদ্দেশ্য আর কি। ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয়ের শ্রেণী বিভাগ বা শ্রেণী বিন্যাসকরণ,
বিক্রয় মূল্য নির্ধারণ তারপরে হচ্ছে আরেকটা লিখতে পারি আয়ের সাথে ব্যয়ের তুলনাকরণ, আয়ের সাথে ব্যয়ের তুলনা করা, পরিকল্পনা প্রণয়ন, বাজেট প্রণয়ন ইত্যাদি। তো উৎপাদন ব্যয় হিসাবটা কি উদ্দেশ্যে পরিচালিত হয় আমরা একটু জানলাম। এবার আসি, আমি শুরুতেই বলেছিলাম যে এখানে ক নম্বর অনুচ্ছেদে উৎপাদন ব্যয় হিসাব নিয়ে আলোচনা করা আছে। তো উৎপাদন ব্যয় হিসাব করতে হলে আমাদের আরেকটু জানতে হবে যে উৎপাদন ব্যয়ের যে কিছু উপাদান আছে এগুলো একটুখানি জেনে নিই আমরা। উৎপাদন ব্যয়ের উপাদান। আমরা জানি যে কোনো পণ্য উৎপাদন করতে প্রত্যেকটা ধাপে ধাপেই কিছু কিছু ব্যয় সংগঠিত হয়। তো পণ্য উৎপাদনের ক্ষেত্রে প্রত্যেকটা ব্যয়ের খাতকেই উৎপাদন ব্যয়ের এক একটা উপাদান বলা হয়। তো উৎপাদন ব্যয়ের উপাদানকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। উপাদানকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। প্রথমটা হলো প্রত্যক্ষ ব্যয়, পাশাপাশি লিখি একটু বোঝা যাবে। দ্বিতীয়টা হলো পরোক্ষ ব্যয়। এখন আসি যে প্রত্যক্ষ ব্যয় বা ডাইরেক্ট এক্সপেন্স সেটা কাকে বলা হয়। প্রত্যক্ষ মানে হলো সরাসরি সম্পৃক্ত। আচ্ছা, উৎপাদন প্রক্রিয়ার সাথে অর্থাৎ পণ্য বা দ্রব্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে সরাসরি যে ব্যয়গুলো জড়িত বা সম্পৃক্ত, প্রত্যক্ষভাবে বা সরাসরি যে ব্যয়গুলো সম্পৃক্ত বা অপরিহার্য যে ব্যয়গুলো যেগুলো ছাড়া পণ্য কল্পনাই করা যায় না, সেই ব্যয়গুলোকে প্রত্যক্ষ ব্যয় বলা হয়। প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে আবার যেমন প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল যে কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে কিন্তু কাঁচামাল ছাড়া, যদি কাঁচামালটা না দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু পণ্যের কথা কল্পনাই করা যায় না। তো প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে প্রথমেই থাকবে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম বা মজুরি। এই দুইটা কিন্তু অপরিহার্য এবং অনেক ক্ষেত্রে আরও কিছু অন্যান্য প্রত্যক্ষ খরচ থাকতে পারে। অন্যান্য প্রত্যক্ষ খরচ যদি প্রশ্নে থাকে সে অনুযায়ী লিখতে হবে। এবার আসি পরোক্ষ ব্যয়ের ক্ষেত্রে। তাহলে প্রত্যক্ষ ব্যয় কাকে বলে আমরা জানলাম যে সকল ব্যয় পণ্য উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত সেগুলোকে প্রত্যক্ষ ব্যয় বলা হয়। এবার আসি পরোক্ষ ব্যয়। তাহলে পণ্য বা দ্রব্য বা সেবা উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয়, কিন্তু
উৎপাদন কার্য অব্যাহত রাখার জন্য যে ব্যয়গুলো ধাপে ধাপে হয়ে থাকে সেগুলোকে পরোক্ষ ব্যয় বলা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে পণ্যটা কাঁচামাল থেকে যখন পণ্যে রূপান্তর হবে তখন সরাসরি জড়িত নয়, কিন্তু পরবর্তীতে যে ব্যয়গুলো সংগঠিত হয় বা উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য যে ব্যয়গুলো সংগঠিত হয় তাকে পরোক্ষ ব্যয় বলা হয়। পরোক্ষ ব্যয়ের মধ্যে আবার কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন 1 নম্বর কারখানা উপরিব্যয়। উপরিব্যয় অর্থাৎ কারখানার মধ্যে যে ব্যয়গুলো সংগঠিত হয়, এর মধ্যে আমি কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যেমন এক্ষেত্রে পরোক্ষ কাঁচামাল এর অন্তর্ভুক্ত হবে, পরোক্ষ শ্রম বা মজুরি, তারপরে বেতন থাকতে পারে, কারখানার যে কর্মচারীদের বেতন থাকতে পারে, ভাড়া থাকতে পারে, বিভিন্ন জ্বালানি খরচগুলো থাকতে পারে, অন্যান্য কারখানা সংক্রান্ত অন্যান্য কারখানার ব্যয়গুলো থাকতে পারে, কারখানা ব্যয় থাকতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে কারখানায় বা ফ্যাক্টরিতে যদি কোনো স্থায়ী সম্পত্তি থাকে সেগুলোর অবচয় আসতে পারে এর মধ্যে, ইত্যাদি আর কি। 2 নম্বরে অফিস ও প্রশাসনিক ব্যয়, যেগুলো ব্যয়। 3 নম্বরে বিক্রয় ও বন্টন সংক্রান্ত যে ব্যয়, এগুলো আসতে পারে। তো আমরা ছোট্ট পরিসরে একটু দেখে নিলাম যে প্রত্যক্ষ ব্যয় এবং পরোক্ষ ব্যয় কাকে বলা হয়, একটু জেনে নিলাম। এবং প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে কি কি আইটেমগুলো আসে একটু দেখে নিলাম, পরোক্ষ ব্যয়ের মধ্যে কি কি আইটেমগুলো আসে একটু দেখে নিলাম। তো অনুচ্ছেদ 1 যে উৎপাদন ব্যয় বিবরণী নিয়ে আলোচনা করা আছে, এই ক্ষেত্রে আবার আমাদের দুইভাবে উৎপাদন ব্যয়ের হিসাবটা করতে হবে। একটা হলো সাধারণ উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে হবে, আর আরেকটা হলো টেন্ডার বা দরপত্র বিবরণী তৈরি করতে হবে। তো আজকে আমরা সাধারণ উৎপাদন ব্যয় বিবরণী কিভাবে তৈরি করতে হয় এবং প্রশ্ন অনুযায়ী এর সমাধান বা এই হিসাবগুলো করতে গেলে আরও কি কি বিবরণী আসতে পারে সেগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। এবার আসি আমরা উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণীটা কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, তার আগে আমরা উৎপাদন ব্যয় বিবরণী কাকে বলা হয় একটু জেনে নিই। আমরা জানি যে একটা নির্দিষ্ট হিসাবকালের মধ্যে উৎপাদন সংক্রান্ত সকল ব্যয়গুলো ব্যয়ের শ্রেণীবিন্যাস অনুযায়ী যে বিবরণীতে লিপিবদ্ধ করা হয় তাকে উৎপাদন ব্যয় বিবরণী বলা হয়। অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্য বা সেবা কাঁচামাল থেকে শুরু করে বিক্রয়যোগ্য পণ্যে রূপান্তর করতে এবং লাস্ট মুহূর্তে বিক্রয় পর্যন্ত, পণ্যটাকে বিক্রয় পর্যন্ত নিয়ে যেতে বা বিক্রয় করা পর্যন্ত যত ব্যয়গুলো আসবে, যতগুলো ব্যয় সংগঠিত হবে, সকল ব্যয়গুলোকে তার শ্রেণী অনুযায়ী ধাপে ধাপে যে বিবরণীর মাধ্যমে লিপিবদ্ধ করা হবে তাকে উৎপাদন ব্যয় বা লিপিবদ্ধ করা হয় তাকে উৎপাদন ব্যয় বিবরণী বলা হয়। তো উৎপাদন ব্যয় বিবরণী বা উৎপাদন ব্যয় হিসাবের কিছু উপাদান কিন্তু আমরা আগেই আলোচনা করে নিলাম, যার মধ্যে ছিল প্রত্যক্ষ ব্যয় এবং পরোক্ষ ব্যয়। মূলত
এই প্রত্যক্ষ ব্যয় এবং পরোক্ষ ব্যয়গুলোকে ধাপে ধাপে সাজিয়ে যে বিবরণীতে লিপিবদ্ধ করব সেটাই মূলত উৎপাদন ব্যয় বিবরণী বা ব্যয় বিবরণী তৈরি হবে। তো ব্যয় বিবরণীকে ইংরেজিতে কস্ট শিট বা কস্ট স্টেটমেন্ট বলা হয়। কস্ট শিট বা কস্ট স্টেটমেন্ট। এক্ষেত্রে একটু উপর থেকে আমি দেখাই দিই, তাহলে ছকের মধ্যে সব কিছুই দেখানো যাবে। আমরা যে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করব বা কস্ট শিট তৈরি করব, শুরুতেই প্রতিষ্ঠানের নামটা লিখে নিব। নাম, উৎপাদন ব্যয় বিবরণী। যদি তারিখ দেওয়া থাকে আমরা এখান দিয়ে দিব, না দিলে সমস্যা নাই, না থাকলে। টাকার ঘর 2টা বা 3টা দেওয়া যাবে। প্রশ্নের ইনফরমেশনের উপর ভিত্তি করে টাকার ঘর আমরা 2টা বা 3টা দিতে পারি। আবার অনেক সময় একক প্রতি ব্যয় যদি নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমরা লাস্টে একটা ঘর দিয়ে একক প্রতি ব্যয় নির্ণয়ের ঘরও দিয়ে দিতে পারি। শুরুতেই আমরা প্রত্যক্ষ যে ব্যয়গুলো আছে সেগুলোকে আগে লিপিবদ্ধ করতে হবে। এখানে আরেকটা কথা বলে নিই যে উৎপাদন ব্যয় বিবরণী 2টা পদ্ধতিতে তৈরি করা যায়। একটা হলো আমেরিকান পদ্ধতি, আরেকটা হলো ব্রিটিশ পদ্ধতি। আর আমেরিকান পদ্ধতিটাই বর্তমানে আধুনিক পদ্ধতি। আমরা এখন এই উৎপাদন ব্যয় হিসাবের বিষয়গুলো এখন আমেরিকান বা আধুনিক পদ্ধতিতেই হিসাব নিকাশ করা হয়। তো আমি সেই পদ্ধতিটাই দেখায় দিচ্ছি, আমেরিকান বা আধুনিক পদ্ধতি। তো শুরুতেই আমাদের কাঁচামালের যে ব্যয়টা বা প্রত্যক্ষ যে কাঁচামালের ব্যয়টা লিপিবদ্ধ করতে হবে। প্রথমে এইভাবে শিরোনাম দিয়ে লেখা যাবে, কেউ যদি শিরোনাম নাও দেয় তাতেও কিন্তু সমস্যা নেই। প্রত্যক্ষ কাঁচামাল ব্যয়, কাঁচামালের আমি সংক্ষেপ আকারে দেখাই দিচ্ছি। মূল যে বিষয়গুলো, মূল যে শ্রেণী ধরে ধরে আমি দেখাই দিচ্ছি। ডিটেলস আমি কিছু লিখব না। ডিটেলস প্রত্যক্ষ এবং পরোক্ষ ব্যয়ের মধ্যে কি কি আসে একটু হলেও দেখানোর চেষ্টা করা হয়েছে। মানে কাঁচামালে প্রারম্ভিক মজুদ, দিলাম, এর সাথে যোগ কাঁচামাল ক্রয়। এখন ক্রয়ের ক্ষেত্রে যদি ক্রয়ের সাথে আনুষঙ্গিক কোনো বিষয় থাকে, যেমন ক্রয় পরিবহন, ক্রয় ফেরত বা বাট্টা, এই আইটেমগুলো যদি থাকে তাহলে সেগুলোকে সমন্বয় করতে হবে। একটু সংক্ষেপে দেখাই দিচ্ছি। কাঁচামাল ক্রয় যদি সরাসরি থাকে আমরা এই প্রারম্ভিক কাঁচামালের সাথে যোগ করে দেব, আর তার সাথে যদি কোনো সমন্বয় থাকে তাহলে ইনার কলামে বা আরেকটা কলাম এখানে দেওয়া যাবে, দিয়ে যোগ বিয়োগ করে ফলাফলটা বাইরে নিয়ে যাব। যদি ক্রয় পরিবহন থাকে, যোগ ক্রয় পরিবহন যোগ করতে হবে। যদি ফেরত বা বাট্টা থাকে, ফেরত বা বাট্টা, তাহলে বাদ দিতে হবে।
ফলাফলটা বাইরে নিয়ে গেলাম। এই যে ফলাফলটা, এটা মূলত নিট ক্রয়। আচ্ছা, লিখলেও হবে, না লিখলেও সমস্যা নেই। এর সাথে বাদ দিব সমাপনী, কাঁচামালের সমাপনী মজুদ। কাঁচামালের সমাপনী মজুদটা বাদ দিতে হবে। যদিও শুরুতে বাদ লিখছি, ব্র্যাকেট কিন্তু না দিলেও চলবে, জাস্ট বোঝানোর জন্য যে কাঁচামালের সমাপনী মজুদটা বাদ দিতে হবে। তো এই ক্ষেত্রে যদি প্রশ্নে ইনফরমেশনে যদি বা কোনো কোম্পানিতে যদি কাঁচামাল পরিবহনের সময় বা যে কোনো সময় কাঁচামালের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় বা অস্বাভাবিক ক্ষতি যেটাকে বলা হয়, যদি এরকম কোনো অস্বাভাবিক ক্ষতি হয় তাহলে সেই ক্ষতির অংশটুকু বাদ দিয়ে দেখাতে হবে। কারণ যে কাঁচামালের যে অংশটুকু ক্ষতি হয়ে গেছে বা হারিয়ে গেছে, বা অনেক সময় দেখা যায় যে কাঁচামাল পরিবহনের সময় কন্টেইনার লিকেজ হয়ে কিছু কাঁচামাল ওয়াস্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে যে অংশটুকু ক্ষতি হয়ে গেছে সেই অংশ দিয়ে তো আর আমি পণ্য উৎপাদন করব না, সেই অংশের মূল্যটা কিন্তু এর মধ্যে ধরা যাবে না। তো এক্ষেত্রে যদি প্রশ্নে থাকে তাহলে এইভাবে বাদ কাঁচামালের অস্বাভাবিক ক্ষতি যেটা, সেটা বাদ দিয়ে দিতে হবে। প্রশ্নে থাকলে বাদ দিব, না থাকলে সমস্যা নেই, বাদ দিতে হবে না। তাহলে কাঁচামালের প্রারম্ভিক মজুদ, তার সাথে নিট ক্রয় যোগ করব, সমাপনী মজুদ বাদ দিব, অস্বাভাবিক যদি কোনো ক্ষয়ক্ষতি থাকে সেগুলো বাদ দেব। দেওয়ার পরে যে রেজাল্টে আসবে তার নাম হবে ব্যবহৃত কাঁচামাল বা কাঁচামালের ব্যয়। কাঁচামালের ব্যয়ও লেখা যাবে অথবা ব্যবহৃত কাঁচামালও লেখা যাবে। ব্যবহৃত কাঁচামাল। আচ্ছা, এবার কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ যে আরও খরচ আছে, যেমন প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ শ্রম, এগুলো যোগ করতে হবে। তাহলে এখানে লিখি যোগ প্রত্যক্ষ মজুরি যোগ করব। প্রত্যক্ষ মজুরির আরও কয়েকটা নাম আছে, কি উৎপাদন মজুরি বলা যায়, প্রত্যক্ষ মজুরি, উৎপাদন মজুরি বা কারখানা মজুরি বলা যায়। আচ্ছা, অন্যান্য প্রত্যক্ষ খরচ যদি থাকে সেগুলো এর সাথে যোগ করতে হবে। তাহলে কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ শ্রম এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করার পরে যে রেজাল্টটা আসবে তার নাম হবে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়। এবার মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি ব্যয়গুলোকে যোগ করতে হবে। এরপরে যোগ করব কারখানার উপরি ব্যয়। আমি পরোক্ষ ব্যয়ের মধ্যে, কারখানার উপরি ব্যয়ের মধ্যে কি কি আইটেম আসে একটু কয়েকটা উদাহরণ দিয়েছিলাম। এখন আর ডিটেলস লিখব না, এখন শুধুমাত্র ব্যয়ের শ্রেণীগুলোকে উল্লেখ করব। তাহলে কারখানার মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি ব্যয় যোগ করলে আসবে কারখানা ব্যয়। এর নাম হবে কারখানা ব্যয়। আচ্ছা, এখন কারখানা ব্যয়ের পরের ধাপে আসবে যোগ চলতি কার্যের প্রারম্ভিক মজুদ অথবা প্রারম্ভিক চলতি কার্য যোগ আর
সমাপনী চলতি কার্য বিয়োগ করতে হবে। প্রারম্ভিক চলতি কার্যের প্রারম্ভিক মজুদ এটা যোগ করতে হবে, আর বাদ দিতে হবে চলতি কার্যের সমাপনী মজুদ। এটাকে মাইনাস করতে হবে। তাহলে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ কারখানা ব্যয়ের সাথে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ করব, আর চলতি কার্যের সমাপনী মজুদ থাকলে মাইনাস করব। এখন চলতি কার্যের প্রারম্ভিক মজুদ সমাপনী মজুদ সমন্বয় করার পরে প্রশ্নে যদি আমাদের কিছু বিনষ্ট পণ্য বা যে পণ্যগুলো ব্যবহারের অযোগ্য সেই পণ্যগুলো যদি থাকে, সেগুলো বিক্রয় বাবদ যদি কোনো টাকা পয়সা পাওয়া যায় বা অর্থ পাওয়া যায়, সেগুলো মাইনাস করে দিতে হবে। এই চলতি কার্যের সমাপনী মজুদের নিচে আমি একটু দেখাই দেই, যদি প্রশ্নে থাকে তাহলে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। বাদ বিনষ্ট পণ্যের বিক্রয় মূল্য, যে পণ্যগুলো ব্যবহারের অযোগ্য, বিনষ্ট পণ্য বিক্রয় করে যদি কোনো অর্থ পাওয়া যায় সেটাও এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে কারখানা ব্যয়ের সাথে একটু উপরে উঠে নিয়ে আসি। কারখানা ব্যয়ের সাথে চলতি কার্যের প্রারম্ভিক এবং সমাপনী মজুদ সমন্বয় করার পরে যে অ্যামাউন্ট আসবে তার সাথে যোগ করতে হবে, যোগ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করতে হবে, আর বাদ দিতে হবে তৈরি পণ্যের সমাপনী মজুদ। এই তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করে সমাপনী মজুদ বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা বের হবে তার নাম হবে উৎপাদন ব্যয় অথবা উৎপাদিত পণ্যের ব্যয়, উৎপাদন ব্যয়। আচ্ছা, এই উৎপাদন ব্যয়ের সাথে যে পরিচালন ব্যয়গুলো আছে সেগুলো যোগ করতে হবে। একটু মিস্টেক, তৈরি পণ্যের যোগ বিয়োগ করার আগে যে অ্যামাউন্টটা আসলো এটার নাম হবে উৎপাদন ব্যয়, উপরের ধাপটা। আচ্ছা, এই উৎপাদন ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করব, আর তৈরি পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করার পরে যে আইটেম থাকবে তার নাম হবে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। এবার বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে পরিচালন যে ব্যয়গুলো আছে সেগুলো যোগ করতে হবে। তো এখানে পরিচালন ব্যয় শিরোনাম দিয়ে নিলেও হবে, না দিলেও সমস্যা নাই। পরিচালন ব্যয়ের মধ্যে আসবে অফিস ও প্রশাসনিক ব্যয়, প্রশাসনিক ব্যয়, আর হলো বিক্রয় ও বন্টন ব্যয়। এই যে হয়ে গেছে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে পরিচালন ব্যয় অর্থাৎ অফিস ও প্রশাসনিক ব্যয় এবং বিক্রয় ও বন্টন ব্যয় যোগ করে দিলে
বের হবে মোট ব্যয়। মোট ব্যয়। এবার মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য বের হয়ে যাবে। বিক্রয়। তো শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদন ব্যয় বিবরণীর যে ছকটা মোটামুটি সংক্ষেপে দেখায় দেওয়ার চেষ্টা করলাম। তো তোমরা অবশ্যই বাসায় এটা ছকটা ভালোভাবে খেয়াল করবে এবং আগামী ক্লাসে আমরা প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।